আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমরা নবম অধ্যায়ে রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ে গত ক্লাসে আমরা পড়েছিলাম পাঠ 1 থেকে 2। আজকে আমরা পড়ব পাঠ 3 থেকে 5। এখন আমরা দেখি পাঠ 3-এ আমাদের কি আছে। পাঠ 3-এ আছে সময় ও শক্তির ব্যবস্থাপনা। পাঠ 3-এ আছে আমাদের সময় ও শক্তি। সময় ও শক্তির ব্যবস্থাপনা। আচ্ছা, এখানে যে পারিবারিক যে মানবীয় সম্পদগুলোর মধ্যে সময় হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। সময় এমনই এক সম্পদ যা কখনোই থেমে থাকে না এবং কারোর জন্য অপেক্ষা করে না। আবার ইচ্ছা করলেও আমরা কিন্তু সময় 1 সেকেন্ডও আমরা বাড়াই নিতে পারবো না। সব সময় সবচেয়ে সীমিত সম্পদ, যা কোনো অবস্থাতেই বাড়ানো বা কমানো যায় না। সময় কখনো সঞ্চয় করা যায় না, বরং কোনো না কোনো কাজে একে ব্যবহার করতে হয়। যে ব্যক্তি যত বেশি অর্থবহ কর্মসূচি দিয়ে যথাযথভাবে নিজেকে সময়ের সাথে সম্পৃক্ত করতে পারে, জীবনে সেই তত বেশি সফলতা অর্জন করতে পারে। সময়কে যথাযথভাবে ব্যবহার করে মানুষ ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। অর্থাৎ সময় আমাদের জন্য একদম বরাদ্দ। আমরা ইচ্ছে করলেই সময় কমাতে বা বাড়াতে পারবো না। তবে সময়টাকে যদি আমরা যথাযথভাবে ব্যবহার করি, সুন্দরভাবে যদি ব্যবহার করি, তাহলে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারব। সময়কে যথাযথভাবে ব্যয় করার জন্য প্রত্যেকটা ব্যক্তিকে কী করতে হবে? আমরা যে 24 ঘন্টা সময় পেয়েছি, এই 24 ঘন্টাকে সুন্দর একটা নিয়মে সাজাতে হবে, একটা পরিকল্পনা করতে হবে, একটা রুটিনে ফেলতে হবে। কোনো দিনের শুরু থেকে আবার নতুন দিন শুরু হওয়ার পূর্ব পর্যন্ত সময়ে কি কি কাজ করা যায়, কখন করা প্রয়োজন এবং দৈনিক নির্ধারিত কাজের জন্য কতটুকু সময় ব্যয় হবে, কোন কাজের জন্য কতটুকু সময় ব্যয় হবে ইত্যাদি বিবেচনা করে আমাদেরকে অবশ্যই সময় তালিকা প্রণয়ন করতে হবে। অর্থাৎ আমাদেরকে একটা পরিকল্পনা করতে হবে, একটা রুটিনের মতো করতে হবে যে আমি কোন কোন কাজ সারাদিনে করব, কিভাবে করব, আর কাজটা কতটুকু সময় নিয়ে করব, কোন কাজটা আগে করব, কোনটার গুরুত্ব বেশি। এভাবে আমরা পরিবারের সদস্যদের সঙ্গে সবার সঙ্গে বসে আমরা সুন্দরভাবে আমরা আমাদের সময়ের একটা রুটিন করে, একটা তালিকা করে আমরা সময়টাকে কাজে লাগাবো। প্রত্যেক ব্যক্তির অভ্যাস, প্রয়োজন, পছন্দ, চাহিদা ইত্যাদির ভিত্তিতে সময় তালিকা তৈরি করা প্রয়োজন। আচ্ছা, সময় তালিকাটা আসলে আমাদের কেন প্রয়োজন এটা আমাদেরকে জানতে হবে। যে আমরা তো সময় তালিকা না করলেও সারাদিন আমরা কাজ করছি, কিন্তু আসলে সেটাকে ভালো দেখা যাবে যদি আমরা একটা তালিকা করি, তাহলে সময়ের কাজ সময় শেষ হবে। তা না হলে আমাদের যদি কোনো নির্দিষ্ট একটা কাজের পিছনে যদি আমাদের নির্দিষ্ট কোনো সময় নির্ধারিত না থাকে, তাহলে দেখা যাচ্ছে যে ওই কাজটা আমাদের করতে অনেক সময় লাগছে এবং পরবর্তী আরও যে কাজগুলো করব সেগুলো কিন্তু সঠিকভাবে সম্পন্ন হচ্ছে না। একটা কাজ করে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছে, আমাদের সময় বেশি লাগছে, অন্য কাজে যেয়ে আমরা অত গুরুত্ব দিতে পারছি না। এই জন্য আমাদেরকে অবশ্যই কী করতে হবে? সময়টা তালিকা করতে হবে এবং এই তালিকাটার আমাদের অবশ্যই প্রয়োজন আছে। তালিকা দেখে কাজ করতে থাকলে একসময় তা অভ্যাসে পরিণত হবে। এর ফলে সময় মতো সব কাজ ভালোভাবে করার অভ্যাস গড়ে ওঠে এবং সময়ের অপচয় করার প্রবণতা কমে যায়। সময়ের সদ্ব্যবহারের মাধ্যমেই জীবনে সফলতা আনয়ন করা সম্ভব। আচ্ছা, এখন আমরা আসলে সময়টার যে তালিকা করবো, এটার প্রয়োজনটা কেন, কী প্রয়োজন আমাদের মেটাতে পারে সে বিষয় সম্বন্ধে আমরা এখন একটু জানি। যে যেমন প্রথমে আসছে কি, করণীয় কাজ সম্পর্কে ধারণা জন্মে। করণীয় কাজ সম্পর্কে ধারণা
অর্থাৎ করণীয় কাজ, আমরা যে কাজগুলো করি সেটা সম্বন্ধে আমাদের একটা ধারণা জন্মেবে। যেমন সময় তালিকা করে কাজ করলে করণীয় কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা হয়, কারণ কোন কাজ একান্ত প্রয়োজন, কোন কাজ করলে ভালো হয় ও কোন কাজ প্রয়োজনে বাদ দেওয়া যায়, এই সব কিছু বিবেচনা করে সময় তালিকা করা হয়। তাহলে আমাদের যে কাজ আমাদেরকে করতে হবে, আমরা প্রতিনিয়ত যদি তালিকা অনুযায়ী করার অভ্যাস করি, তাহলে দেখা যাবে যে একসময় আমাদেরকে এই যে আমাদের যে কাজগুলো সে সম্পর্কে আমাদের মধ্যে একটা ধারণা জন্মেবে যে আসলে কিভাবে কাজগুলো করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা আসছি সময় মতো কাজ করার অভ্যাস হয়। সময় মতো কাজ করা অর্থাৎ আমরা যখন সময়ের কাজ সময়ে করবো, অর্থাৎ আমি আগে একটা তালিকা করে নিলাম, তালিকাতে আমার দেওয়া থাকবে কখন কোন কাজটা করব, এবং ওই রুটিন অনুযায়ী আমি যখন প্রতিদিনের কর্ম শুরু করব, তখন কিন্তু আস্তে আস্তে করতে করতে আমাদের মধ্যে একটা অভ্যাসে পরিণত হবে যে আমার এই কাজটা এই সময়ের মধ্যে করতে হবে। কোনো কাজের সময় হয়তো 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা সময় নির্ধারণ করে দেওয়া থাকলে প্রতিনিয়ত যদি আমরা ওই সময় অনুযায়ী কাজ করি, তাহলে দেখা যাবে যে আমাদের ওটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং আমরা ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের কাজটা সম্পন্ন করতে পারবো। প্রথমে 2-1 দিন হয়তো আমাদের একটু সমস্যা হতে পারে, কিন্তু তারপরে দেখা যাবে যে আমরা সময় মতো কাজ করার ধারণাটা একদম পেয়ে যাবো, আর আমাদের মধ্যে একটা অভ্যাস গড়ে উঠবে যে এই সময় এই কাজটা করতে হবে এবং এভাবে সম্পন্ন করতে হবে। ধীরে ধীরে আমরা এটার প্রতি অভ্যস্ত হয়ে যাব। এরপর আসছে সময়ের সাথে কাজের সম্পর্ক সম্বন্ধে ধারণা বাড়ে। সময়ের সাথে কাজের সম্পর্ক সম্বন্ধে ধারণা বাড়ে। অর্থাৎ সময় তালিকা করলে কোন কাজগুলোর জন্য সময় অপরিবর্তনীয় এবং কোন কাজগুলো প্রয়োজনে রদবদল করা যায় সে বিষয়ে একটা ধারণা জন্মে। যেমন ডাক্তারের কাছে যাওয়া, স্কুলে যাওয়া, দুপুরে ধর্মীয় কাজ, এগুলো কিন্তু আমরা ইচ্ছে করলেই বদলাতে পারি না, এগুলোর একটা নির্দিষ্ট সময় থাকে। তাহলে ওই সময়ে আমাদের কাজ করার একটা আমাদের মধ্যে একটা যে একটা ওই কাজটা সম্পর্কে আমাদের মধ্যে একটা ধারণা জন্মাবে যে আমাকে স্কুলে যাওয়া, ডাক্তারের কাছে যাওয়া, নামাজ পড়া, এরকম আরও বিভিন্ন কাজ আছে যেগুলো আমাকে ওই সময়েই করতে হবে, তাহলে আমি ওইভাবে অভ্যস্ত হয়ে যাব। আর কিছু কিছু কাজ আছে যেমন ঘুমের সময়, গল্প করার সময়, পড়ার সময়, এগুলো আমরা সময় মতোই করবো, যে সময়টা দেওয়া নির্ধারণ করা থাকবে তালিকাতে সেভাবে করার চেষ্টা করব। কিন্তু তারপরে এগুলো যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে এগুলো রদবদল করা যাবে। তাহলে সব কিছু সম্বন্ধে আমাদের কী হলো একটা ধারণা হবে যে আসলে সময়ের সাথে কোন কাজটা করতে হবে, কিভাবে করতে হবে, কোন কোন কাজ আমাদেরকে সময় ওই নির্ধারিত সময়ে করতে হবে, কোন কোন কাজ যদি আমাদের বিশেষ অসুবিধা থাকে তাহলে আমরা একটু রদবদল করতে পারি, সে সম্বন্ধে আমাদের মধ্যে একটা ধারণা জন্মে। তারপরে আছে কাজের প্রয়োজনীয় সময় সম্বন্ধে অভিজ্ঞতা হয়। কাজের প্রয়োজনীয় সময় সম্বন্ধে অভিজ্ঞতা হয়। কাজের প্রয়োজনীয় সময় সম্বন্ধে অভিজ্ঞতা হয় অর্থাৎ সময় তালিকায় কোন কাজে কতটুকু সময় বরাদ্দ দেওয়া হবে তা নির্দিষ্ট করতে হবে। সুতরাং সে অনুযায়ী কাজ করতে গিয়ে প্রতিটি কাজে প্রয়োজনীয়তা বা প্রয়োজনীয় সময় সম্বন্ধে ধারণা সৃষ্টি হয়। অর্থাৎ কোন কাজ করতে যে আমাদের কতটুকু সময় লাগবে সেটা আমরা সময় তালিকা করে নেব। সময় তালিকা করে নিয়ে আমরা সেভাবে কাজ করব। তাহলে দেখা যায় যে ধীরে ধীরে
আমাদের মধ্যে একটা ধারণা জন্মাবে যে এই কাজ কোন কাজটা করতে আমাদেরকে কতটুকু সময় লাগবে। তাহলে আমরা সময় তালিকাতে যখন আমরা সময় তালিকা করব তখন আমরা ওই কাজের প্রতি আমরা কতটুকু সময় লাগবে সেই সময়গুলো আমরা ওখানে উল্লেখ করে দেব। তবে তাহলে আমাদের কী হবে যে প্রয়োজনীয় সময় সম্বন্ধে মানে কোন কাজের জন্য কতটুকু সময় আমার প্রয়োজন এই সম্বন্ধে আমার মধ্যে একটা ধারণা জন্মাবে, তাই না? তারপরে আসছে অবসর বিনোদন সম্ভব হয়। আচ্ছা, এরপরে আসতেছি যে অবসর বিনোদন সম্ভব হয়। সময় তালিকায় কাজের সাথে সাথে বিশ্রাম ও অবসর বিনোদনের ব্যবস্থা রাখতে হয়। ফলে অবসর বিনোদন ভোগ করার সুযোগ থাকে, যা ক্লান্তি দূর করে নতুন উদ্দীপনায় কাজ করার প্রেরণা যোগায়। অর্থাৎ আমরা যদি সময় তালিকা করে নিয়ে কাজ করি তাহলে আমাদের সময়ের কাজ সময়ে শেষ হবে, কোন কাজে কতটুকু সময় লাগবে সেটা আমরা বুঝতে পারবো বা নির্ধারণ করতে পারবো। এবং কাজের শেষে আমরা এইভাবে যদি সময়ের কাজ সময় করি তাহলে আমরা অবশ্যই অবসর পাবো এবং সেই অবসরে আমরা অবসর বিনোদনে আমাদের সম্ভব হয়। যদি আমরা সময় তালিকা করে সুন্দরভাবে কাজ করি তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের কাজটা শেষ হয়ে যাবে, তাহলে আমরা যেটুকু সময় হাতে পাবো সেটুকু সময় আমাদের অবসর বা আমরা অবসর বিনোদন বা আনন্দ করে বা বিভিন্নভাবে আমরা বিশ্রাম নিতে পারি, একটু রিল্যাক্স আমরা করতে পারি, যাতে আমরা পরবর্তীতে আবার কাজ করার অনুপ্রেরণা বা উদ্দীপনা যেন আমাদের মধ্যে জন্ম নেয়। এরপরে আসছে কাজের দক্ষতা ও গতিশীলতা বাড়ে। কাজের দক্ষতা ও গতিশীলতা বাড়ে। আচ্ছা, কাজের দক্ষতা ও গতিশীলতা বাড়ে। আছে এটা আসছে যে সময় তালিকা করলে সময় মতো রুটিন মাফিক আমাদের কাজগুলো সম্পূর্ণ হয়ে যায়। ফলে অভ্যাসের কারণে কাজের দক্ষতা ও গতিশীলতা বাড়ে। সৃজনশীল কাজ করার সময় ও সুযোগ পেয়ে বিভিন্ন রকম কাজের দক্ষতা বৃদ্ধি পাওয়া যায়। অর্থাৎ আমরা যখন সময় তালিকা করে যখন আমরা কাজ করছি সেই তালিকাতে আমাদের কি কাজের উল্লেখ থাকবে, কোন কাজে কতটুকু সময় লাগবে, তার ফাঁকে ফাঁকে বিশ্রামের ব্যবস্থা থাকবে। এরকম যদি প্রতিদিন কন্টিনিউ যদি আমরা এই কাজগুলো করতে থাকি এরকম সময় মাফিক রুটিন মাফিক, তাহলে দেখা যাবে যে আমরা ওই কাজে কিন্তু আমাদের আরও দক্ষতা অর্জন করা যায় এবং কাজগুলোর ক্ষেত্রে কী হয় যে গতিশীলতা বাড়ে আমাদের। দেখা যায় যে প্রথম দিন আমি যেটুকু সময়ের মধ্যে করেছিলাম প্রথম দিন বা প্রথম সপ্তাহে, পরের সপ্তাহে দেখা যাচ্ছে যে ওই কাজটা আমি ওই সময়ে আরও কিছু সময় সাশ্রয় করে নিয়ে তার আগে আমি শেষ করতে পারছি। তো এইভাবে আমাদেরকে যদি আমরা সময় তালিকাতে যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই আমাদের কাজে আমরা সফলতা অর্জন করতে পারবো। তাহলে অবশ্যই আমাদের কিন্তু সময় তালিকা করে কাজ করার প্রয়োজন রয়েছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা মনে রাখবো। এরপরে আমরা আসতেছি, আসলে আমরা যখন সময় তালিকা আমরা করলাম, ঠিক আছে, সময় তালিকা আমাকে অবশ্যই করতে হবে এবং সময় তালিকাটা যখন আমরা করবো তখন কিন্তু আমাদেরকে আরও কিছু বিষয় একটু বিবেচনায় আনতে হবে। যেমন যে দৈনিক করণীয় কাজগুলো ঠিক করতে হবে। অর্থাৎ প্রতিদিন আমরা যে কাজগুলো করব অবশ্যই আগের দিন আমি কালকে কী কাজ করবো আজকে আমাকে সেটা ঠিক করতে হবে যে কালকে আমি সারাদিনে আসলে কি কাজ করব, আমার সময় তালিকাতে কোন কোন কাজ আমি রাখবো। তারপরে আসছে যে গুরুত্ব অনুসারে কাজগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে সাজাতে হবে। অর্থাৎ দেখতে হবে যে আমি আমি যদি আগামীকাল যদি আমি 5টা বা 6টা কাজ করি তার মধ্যে আমাকে দেখতে হবে যে কোন কাজটা আমার খুব বেশি প্রয়োজন, তাহলে কোন কাজটা আমাকে করাটা বেশি জরুরি, সেই কাজটাকে আমরা কী করবো একটু আগে আমরা একটু প্রাধান্য দেব। সেভাবে আমরা আমাদের তালিকাটা আমরা যে কাজের যে তালিকা আছে ওই তালিকাটা আমরা ওইভাবে সাজাবো। এরপর আসছে যে পরিবারের সদস্যদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সময় তালিকা করা প্রয়োজন। অর্থাৎ একটা পরিবারে আমরা যে কজন সদস্য আছি সবাই মিলে বসে আমরা কাজের তালিকা করবো, কে কখন কাজ করবে, কোন সময় কাজ সুবিধা হবে, কিভাবে কাজটা করতে হবে এবং প্রয়োজনে কাজটাকে যেন কোনো বিশেষ কোনো সমস্যা বা জটিল কোনো সমস্যা দেখা দিলে
যাতে আমরা একটু রদবদল করতে পারি, সে ধরনের ব্যবস্থা কিন্তু কাজের মধ্যে রাখতে হবে। তাহলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, পরিবারের সদস্যদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সময় তালিকা করতে হবে। কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যতটুকু সময় প্রয়োজন সেভাবে সময় তালিকা প্রণয়ন করতে হবে। অর্থাৎ যে কোনো কাজ, একটা কাজ আমি যাতে আমার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, পুরোপুরি ফুলফিল যেন আমার হয়, তাহলে সেটা বুঝে আমাকে কিন্তু ওই কাজের প্রতি অতটুকু সময় আমাকে কী করতে হবে, বরাদ্দ দিতে হবে, বা ওইভাবে আমাকে কর্মতালিকা বা সময় তালিকাটা আমাকে ওইভাবে কিন্তু সাজাতে হবে যে আমি যে কালকে যে কাজটা করবো, সব কাজের সময়সীমা কিন্তু একরকম নাও হতে পারে, বিভিন্ন কাজের সময়সীমা কিন্তু বিভিন্ন রকম হতে পারে। এই জন্য করে কী করতে হবে, অবশ্যই আমাদেরকে ওই কোন কাজের মানে সম্পূর্ণ একটা কাজ সুসম্পন্ন করতে আমার আসলে কতটুকু সময় প্রয়োজন সেটা মাথায় রেখে পরিবারের সদস্যের সঙ্গে আলাপ আলোচনা করে ওইভাবে আমাকে ওই কাজের প্রতি সময়টাকে নির্ধারণ করে দিতে হবে। এরপরে আসছে যে পারিবারিক অবস্থা, সুযোগ সুবিধা, সদস্যদের কাজের অভ্যাস বিবেচনা করে সময় তালিকা করতে হবে। অর্থাৎ পারিবারিক অবস্থা, সুযোগ সুবিধা, এবং দেখতে হবে যে আসলে কোন সদস্য কোন কাজটা করতে বেশি আগ্রহী, বা সে ওই কাজটা সুন্দরভাবে করছে কিনা, সঠিকভাবে করছে কিনা, সেদিকে খেয়াল করতে হবে। যে আর ওই কাজটা যে কাজে পারদর্শী থাকে সেই কাজটা দিলে সে কিন্তু আনন্দের সঙ্গে সুন্দরভাবে মনোযোগের সহিত কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই সফলভাবে কাজটাকে শেষ করতে পারবে। এরপরে খেয়াল রাখবো আমরা যে কাজগুলো একসাথে করলে সময় বাঁচে সেভাবে কাজে সমন্বয় করতে হবে। অর্থাৎ আমাকে খেয়াল করতে হবে যে কোন কোন কাজগুলো একসঙ্গে করলে আমার সময়টা বেঁচে যাবে। পারিবারিক কাজগুলোকে দৈনিক, সাপ্তাহিক, মাসিক হিসেবে ভাগ করতে হবে। যেসব কাজ সাপ্তাহিক বা মাসিক সেগুলোকে দৈনিক সময় তালিকা থেকে পৃথক রাখতে হবে। অর্থাৎ কোনো কোনো কাজ আছে যেগুলো আমরা সপ্তাহে করি, কোনো কোনো কাজ আছে আমরা মাসিক হিসেবে করি, সেগুলো আমরা দৈনিক যে কাজের যে আমার তালিকা প্রতিদিন থাকবে সে দৈনিক তালিকা থেকে ওগুলো আমরা বাদ দিব, ওগুলো যেদিন করতে হবে সেই দিন আমরা ওটা তালিকাতে ফেলব। সময় তালিকার যে কাজের সময় তালিকায় কাজের সময় বিশ্রাম, ঘুম ও অবসরের ব্যবস্থা কিন্তু অবশ্যই থাকতে হবে। কঠিন কাজের পর হালকা কাজ দিতে হবে, এতে ক্লান্তি দূর হয় এবং পরবর্তী কাজে উৎসাহ পাওয়া যায়। সময় তালিকা নমনীয় হতে হবে যাতে প্রয়োজনে কিছুটা রদবদল করা যায়। এতটা কঠিন করা যাবে না যে কোনো সমস্যা দেখা দিল বা কোনো অসুবিধার কারণে একদম সময় চেঞ্জ করা যাচ্ছে না, এটা করা যাবে না, একটু নমনীয় হতে হবে আমাদের তালিকাতে। তো এই সময় তালিকাটা আবার আমরা যখন আমরা প্রস্তুত করবো, যে আমাদের কিন্তু দেখা যায় যে সময় তালিকাটা প্রস্তুত করতে আবার আমাদেরকে আরও অন্যান্য দিকে একটু খেয়াল করতে হয়, যেটা আমরা এখন পার্ট 4-এ এখন আমরা আসবো। যে পার্ট 4-এ আমাদের কাছে যে দৈনিক সময় তালিকা প্রস্তুত। অর্থাৎ দেখা যায় যে গ্রীষ্মকালীন সময়ে দিনটা একটু বড় হয়, রাত একটু ছোটো, আবার শীতকালীন সময়ে দেখা যায় যে রাতটা অনেক বড় হয়, দিন ছোটো, তাহলে সেভাবে আমাকে ঋতুভেদে ওইভাবে কিন্তু আমাদেরকে কাজগুলোকে সাজাতে হবে। এখন আমরা এই বিষয় সম্বন্ধে একটু জানবো পার্ট 4-এ। তোমরা বিষয়গুলো সুন্দর করে মনে রাখবে, যখন কাজে সময় তালিকা করে কাজ করবে তখন এই জিনিসগুলো মাথায় রাখবে, এতে যে আসলে সময় করলে আমরা অনেকটা সময়ে সাশ্রয় করতে পারবো, যে সাশ্রয় দিয়ে যেটুকু দিয়ে ওটুকু দিয়ে আমরা আরও নতুন উদ্দীপনামূলক কাজ করতে পারবো। পার্ট 4, দৈনিক সময় তালিকা প্রস্তুত। দৈনিক সময় তালিকা প্রস্তুত অর্থাৎ দৈনিক সময় তালিকা অনুসরণ করে কাজ করলে করণীয় সব কাজ সঠিক সময়ে সম্পন্ন হয়ে যায়, ফলে কাজে সফলতা, আনন্দে, নতুন উদ্যমে আরও কাজ করার ইচ্ছা বেড়ে যায়। তবে ছাত্র জীবনে সময় তালিকা অনুসরণ করলে সফলতা লাভ করা যায়। অর্থাৎ দেখা যাচ্ছে যে সময় তালিকা করে যে কাজ করবে এটা কিন্তু আমাদেরকে ছাত্র জীবন থেকেই অভ্যাস করতে হবে। প্রত্যেকের উচিত মূল্যবান সময় অপচয় না করে সময়ের কাজ সময়ে সম্পন্ন করা। আচ্ছা, তো এখানে আসলে তোমরা পাঠ্য বইটা হাতে নেবে, পাঠ্য বইটাতে খেয়াল করবে যে এখানে তোমরা যে এখানে একজন স্কুল ছাত্রীর একটা দৈনিক রুটিন দেওয়া আছে। অর্থাৎ যখন স্কুলটা খোলা থাকবে, ঠিক যখন স্কুলটা খোলা থাকবে সেই সময়ে দেখতে হবে যে আসলে ওই সময়ের মধ্যে স্কুল খোলা থাকলে তাকে একরকমভাবে সময় তালিকা করতে হবে। আবার দেখা যাচ্ছে যে যখন স্কুল বন্ধ থাকে সে বন্ধের সময়ে কিন্তু আবার তাকে কী করতে হবে, আবার অন্যভাবে একটু সময় তালিকা করতে হবে।
বন্ধের দিনের রুটিন আর স্কুল খোলা কার্য দিবস যখন থাকবে তার মধ্যে একটু পার্থক্য হবে, কারণ দেখা যাচ্ছে দেখো স্কুল যখন খোলা থাকবে তখন তাকে অনেকটা সময় স্কুলের সময় দিতে হবে, তাহলে তাকে অবশ্যই ওইভাবে তালিকা তৈরি করতে হবে। আবার যখন স্কুলটা বন্ধ থাকে তখন দেখা যাচ্ছে সারাদিনই বাড়িতে আছে, তাহলে আমাদেরকে সময় তালিকাটা কিন্তু ওভাবেই সাজাতে হবে। আচ্ছা, তো এখানে আমার খেয়াল করতে হবে, যেটা বললাম যে গ্রীষ্মের দিনে আমাদের দিন বড় রাত ছোট, সেভাবে আমাদেরকে তালিকা করতে হবে, একটু সময় আমরা একটু বেশি দিলাম। আবার দেখা যাচ্ছে যে শীতের দিনে দিনটা ছোট হয়ে যায় আর রাতটা বড়, তাহলে সেখানে আমাকে অবশ্যই কী করতে হবে, ওখানেও আমাকে সময়টা একটু কমায় নিয়ে ওইভাবে আমরা কাজের গুরুত্ব অনুসারে আমরা সময় তালিকাটা প্রস্তুত করব। আচ্ছা, এরপরে আসতেছি আমাদের পার্ট 5, এটা হচ্ছে কি শক্তি ব্যবস্থাপনা। শক্তি শক্তি ব্যবস্থাপনা অর্থাৎ শুধু যে আমরা শক্তি ব্যবস্থাপনা অর্থাৎ শুধু যে আমরা সময় তালিকাটা করব তা না, আমাকে দেখতে হবে যে আসলে আমার যেন শক্তি ব্যবস্থাপনাটাও ঠিক থাকে। যে দেখা যাচ্ছে যে একটা কাজ করেই আমার শক্তি সব ওখানেই আমি ব্যয় করে ফেললাম, তাহলে পরবর্তী কাজগুলো আমরা আসলে কীভাবে করব সেদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে রেখে ওভাবেই কিন্তু আমাদেরকে কাজের তালিকাটা প্রস্তুত করতে হবে। কারণ অর্থ ও সময়ের মতো শক্তিও কিন্তু পরিবারের একটা মৌলিক সম্পদ। মানবীয় এই সম্পদের যথাযথ ব্যবহারের উপরেই কিন্তু সদস্যদের স্বাস্থ্য ও মানসিক পরিতৃপ্তি নির্ভর করে। অন্যান্য সম্পদের মতো শক্তি সম্পদের সদ্ব্যবহার করে সদ্ব্যবহারের প্রতি সকলেরই কী করতে হবে, অবশ্যই যত্নবান হওয়া উচিত। চাহিদা পূরণ করে লক্ষ্য অর্জনের জন্য আমাদের অনেক কাজ করতে হয়। যে কোনো কাজ এমনভাবে করতে হবে যাতে যে কাজে কম শক্তি ব্যয় হয় অথবা একই পরিমাণ শক্তি ব্যবহার করে যেন অনেক কাজ করা যায়, তাহলে আমাদের সীমিত শক্তি দিয়ে আমরা আমাদের অনেক কাজ করতে পারব। শক্তিকে যথাযথভাবে ব্যবহার না করলে তা ক্ষয় হয়ে যায়, ফলে কাজে অনীহা, ক্লান্তি ও বিরক্তির সৃষ্টি হয়। উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে শক্তি ব্যবহার করলে এর অপচয় রোধ করা যায়। শক্তির যথাযথ ব্যবহারের জন্য কিন্তু আমরা কিছু কিছু বিষয় বিবেচনা করব, যেমন একটা কর্মতালিকা অনুসরণ করে কাজ করতে হয়। অর্থাৎ আমাকে দেখতে হবে যে আমার কর্মতালিকাতে কিভাবে কাজগুলো সাজালাম। সময় তো আমরা দেখবো, তারপরেও আমরা খেয়াল করবো যে আমরা আসলে আমাদের যে তালিকা করলাম এই তালিকাতে আমরা আসলে কিভাবে কাজগুলো সাজালাম। যে দুটো কাজের আর খেয়াল করবো যে পাশাপাশি দুটো কাজ যেন এমন না হয় যে দুটোইতে বেশি শক্তি লাগছে। একটাতে শক্তি প্রয়োগ করলাম, তারপর যদি আমরা একটু বিশ্রামের ব্যবস্থা করতে পারি সেদিকে আমরা খেয়াল করবো। আচ্ছা, তারপরে আসছে যে কোন কাজে কেমন শক্তি ব্যবহার করতে হয়, কিভাবে সহজে কাজটা করা যায় সেদিকে আমাদেরকে বিশেষ খেয়াল রাখতে হবে। বয়স, ব্যক্তিগত পছন্দ, আগ্রহ অনুযায়ী পরিবারের সদস্যদের মধ্যে যদি আমরা কাজগুলোকে বন্টন করে দিই তাহলে সে কাজে কিন্তু সফলতা আসবে। অর্থাৎ দেখতে হবে যে আসলে আমি পরিবারের যে সদস্যকে কাজ দিচ্ছি সেই কাজের প্রতি তার আগ্রহ কেমন, সেই কাজ করতে যে তার বয়সটাকে আগে আমাকে বিবেচনা করতে হবে, তার বয়সটা কেমন। অর্থাৎ বাড়ির বয়স্ক লোক যারা আছে তাদেরকে দিয়ে কখনোই আমরা ঘর মোছার কাজ বা কাপড় কাচার কাজ এরকম ভারী কখনো কাজ আমরা করতে দিব না, সেদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে খেয়াল রাখতে হবে যে কে কোন কাজের প্রতি বেশি আগ্রহী। এরপরে আসছে যে কাজের সময় আমরা 2 হাতই ব্যবহার করব। 2 হাত ব্যবহার করলে দেখা যায় যে কাজটা আমাদের তাড়াতাড়ি হয়ে যায় এবং সহজ হয়ে যায়। এবং এছাড়া আমরা সঠিক দেহভঙ্গি বজায় রাখবো। সঠিক দেহভঙ্গি বজায় রাখলে শক্তির অপচয় কম হয়। যেমন আমরা ঘর বসে না মুছে আমরা দাঁড়িয়ে মুছি, তাহলে আমাদের কিন্তু শক্তি অনেকটা সাশ্রয় হবে। তারপরে ভারী কাজের পরে অবশ্যই বিশ্রাম গ্রহণ বা হালকা কাজে ব্যবস্থা রাখতে হবে। এটা কিন্তু আমাদেরকে অবশ্যই আমরা যখন দৈনিক যে কাজের তালিকাটা করবো সেই কাজের তালিকাটা অবশ্যই দিতে হবে। এরপরে আসছে যে বিভিন্ন রকম শ্রম লাঘব যন্ত্রপাতি ব্যবহার করে শক্তির খরচ কমানো যায়। যেমন প্রেসার কুকার, ওয়াশিং মেশিন, ওভেন, বৈদ্যুতিক ইস্ত্রি, এগুলো আমরা শক্তি লাঘব যন্ত্র এগুলো ব্যবহার করে আমাদের শক্তিটা যেন একটু কম খরচা হয়। যেমন প্রেসার কুকারে আমরা কোনো খাবার রান্না উঠাই দিয়ে আমরা কিন্তু ওর পাশাপাশি আমরা অন্য একটা কাজ আমরা করতে পারবো।
তাহলে দেখা যাচ্ছে যে একই শক্তি প্রয়োগ করে আমাদের কিন্তু দুটো কাজ একই সময়ে সম্পন্ন হচ্ছে। এছাড়াও শক্তির সুষ্ঠু ব্যবহারে কিছু কৌশল অবলম্বন করে সহজে বিভিন্ন কাজ সম্পন্ন করা যায়। গৃহ ব্যবস্থাপনায় এরকম কৌশলগুলো কাজ সংস্করণ পদ্ধতি হিসেবে পরিচিত। কাজ সংস্করণ পদ্ধতি শক্তির সুষ্ঠু ব্যবহারে প্রয়োজনীয় কৌশলগুলো নিম্নরূপ। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে যে শক্তির যে আমরা যে কৌশলগুলো আমাদের যা আছে, যে শক্তিগুলো যেন আমাদের ক্ষয় না হয়, তা আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। যেমন দেহের সঠিক অবস্থান ও সঠিক গতি রক্ষা করে কাজ করা। দেহের সঠিক অবস্থান দেহের সঠিক অবস্থান ও সঠিক গতি রক্ষা করে কাজ করা। রক্ষা করে কাজ করা অর্থাৎ আমাদেরকে খেয়াল রাখতে হবে যে শক্তির সুষ্ঠু ব্যবহারের জন্য কর্মকেন্দ্রের পরিসর এমন হওয়া উচিত যাতে দেহের অবস্থান ও দেহভঙ্গি ঠিক রেখে কাজ করা যায়। কাজের সরঞ্জামগুলো হাতের নাগালের মধ্যে থাকলে শক্তির সাশ্রয় আমাদের আরও বেশি হবে। যেমন আমি যে যে জিনিসগুলো দিয়ে কাজ করব সেগুলো যেন আমার হাতের নাগালের মধ্যে থাকে, এবং আমি যে কাজ করবো যেখানে কাজ করবো সেই জায়গাটা যদি একটু প্রসারিত হয় তাহলে সঠিক অবস্থানে থেকে দেহভঙ্গি ঠিক রেখে সেই কাজটাকে সম্পন্ন করা যায়। এতে কিন্তু শক্তির সাশ্রয় হবে। এরপরে আছে যে কাজের সঠিক স্থান ও সঠিক সরঞ্জামের ব্যবহার। কাজের সঠিক স্থান ও সঠিক সরঞ্জাম সঠিক সরঞ্জামের ব্যবহার। কাজের জন্য নির্ধারিত স্থানে কাজ করলে কম শক্তি খরচ করে কাজ করা যায়। যেমন খাবার ঘরে খাওয়ার কাজ সম্পূর্ণ করা, ধোয়ার স্থানে ধোয়া ইত্যাদি ব্যবস্থাগুলো সুবিধাজনক করতে হবে। অর্থাৎ যে কাজের জন্য যে জায়গা সেখানে যদি আমরা সেই কাজটা করি তাহলে আমাদের শক্তি অনেকটা সাশ্রয় হয়। প্রয়োজনীয় সরঞ্জামগুলো কাজের স্থানে থাকলে অযথা হাঁটাহাঁটিতে আমাদের কিন্তু শক্তির অপচয় হয় না। কাজের উপযোগী সঠিক সরঞ্জামও শক্তির সাশ্রয় করে। যেমন ঘর মোছার জন্য কাপড়ের পরিবর্তে যদি আমরা মপ ব্যবহার করি তাহলে সেটা কিন্তু আরামদায়ক, এবং দেখা যাচ্ছে যে আমাদের সময় শক্তি দুটোরই সাশ্রয় হচ্ছে। এরপরে আছে যে সঠিক পদ্ধতিতে কাজ করা। সঠিক পদ্ধতিতে কাজ করা। সব কাজের সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে, তা অনুসরণ করে কাজ করলে শক্তির সাশ্রয় হয়। যেমন অনেক কাপড় আলাদা আলাদাভাবে না ধুয়ে আমরা যদি সবগুলো কাপড় সাবানে একসঙ্গে সুন্দর করে ভিজাই নিই, অর্থাৎ তার মধ্যে আমাকে দেখতে হবে যে সাদা কাপড়গুলো একটু আলাদা করতে হবে আর অন্যান্য কাপড়গুলো আমরা আলাদা করলাম করে আমরা যদি ভিজিয়ে রেখে একত্রে যদি ধুয়ে আমরা এগুলো শুকাতে দিই তাহলে দেখা যায় যে কাজটা আমাদের সহজ হবে এবং তাড়াতাড়ি সম্পন্ন হবে। এরপর আসছে যে ব্যবহৃত সামগ্রী পরিবর্তন করা। ব্যবহৃত সামগ্রী পরিবর্তন করা। বিভিন্ন কাজে ব্যবহৃত সামগ্রী পরিবর্তন করেও শক্তির সাশ্রয় করা যায়। যেমন খাবার টেবিলে আমরা কাপড়ের পরিবর্তে কাপড়ের টেবিল ক্লথ ব্যবহার না করে যদি আমরা প্লাস্টিকের টেবিল ক্লথ ব্যবহার করি তাহলে শক্তির অপচয় কম হয়। এখানে নোংরা ফেলে যে কোনো সমস্যা হলে আমরা চটকে এটা মুছে দিয়ে আমরা অল্প সময়ের মধ্যে এটা পরিষ্কার করতে পারছি। কিন্তু দেখা যাচ্ছে যে কাপড়ের টেবিল ক্লথ যদি হয় তাহলে সেটা কিন্তু আমাদের মুছতে হবে, এটাকে আমাকে ধুতে হবে, শুকাতে হবে, সময় আমাকে বেশি লাগছে। সেজন্য আমরা কী করবো,
মানে এরকম আর কি, যে যেমন কাপড়ের পরিবর্তে প্লাস্টিক ব্যবহার করবে, এরকম বিভিন্ন কাজে আমরা দেখবো যে বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কি না। তাহলে বিকল্প ব্যবস্থাগুলো দিয়ে যেন আমাদের বিকল্প ব্যবস্থা দিয়ে কাজ করলে যেন আমাদের কাজটা সময় অল্প লাগে এবং আমাদের শক্তিটাও যেন কম খরচ হয়। এরপর আসছে যে উৎপাদিত সামগ্রীর মান পরিবর্তন করা। উৎপাদিত সামগ্রীর মান পরিবর্তন করা। উৎপাদিত সামগ্রীর মান পরিবর্তন করেও শক্তি বাঁচানো যায়। যেমন সালাদ বানাতে শসা, টমেটো এগুলো যদি আমরা ছোটো ছোটো করে কাটতে যাই তাহলে দেখা যাচ্ছে সময় আমাদের বেশি লাগছে। তাহলে এগুলো যদি আমরা স্লাইস করে কাটি বা একটু বড় করে যদি কাটা হয় তাহলে দেখা যায় যে এটা আমাদের সময় শক্তি দুটোরই অপচয় কম হচ্ছে। তাহলে আমরা এভাবে বিভিন্ন বিকল্প ব্যবস্থাগুলো নিয়ে আমরা কী করবো, আমাদের কাজে যাতে আমাদের সময়টা বাঁচে এবং আমাদের শক্তি যাতে কম খরচ হয়। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে আমরা এ পর্যন্তই জানলাম। আগামী ক্লাসে আমরা আবার পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আর সবচেয়ে বড় কথা, এখন বাড়িতে আমরা অনেক সময় পাচ্ছি, তাই না? তাহলে সেখানে দেখা যাবে যে বাড়িতে আমরা সুন্দর করে আমাদের পড়াটা আমরা কমপ্লিট করব, বেশি বেশি করে পড়ব, পরীক্ষার জন্য প্রস্তুতি নিব। আর আমাদের যে পাঠ্য বইটা আছে, পাঠ্য বইটা আমরা অবশ্যই কোনো কিছু বাদ দিব না, আমরা পুরোটাই কমপ্লিট করে ফেলবো আর সুন্দরভাবে আমরা পড়ব, কোনো মতেই যেন আমাদের সময় নষ্ট না হয়। ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।